মিথ্যাচার না ভাই, উনি কি মিথ্যাচার করলো কি সত্যাচার করলো দরকার নাই। আমি 90 সালের যে বিপ্লব, আমি মিলিটারি পুলিশ মেজর ছিলাম ঢাকা ক্যান্টনমেন্টে। আমার বাসার ঠিক আয়নাঘরের পিছনে ছিল। কারণ অকারণে আমি যাইতাম ওই মসজিদে, আমি নামাজ পড়তাম, আমি জায়গাটা চিনি। আমি আপনার 5 সাল ছিলাম চট্টগ্রাম র্যাবের, কারণে অকারণে ঢাকায় আসতাম। ওটা ছিল জয়েন্ট ইন্টারভেনশন সেল, অনেক জঙ্গি টঙ্গি নিয়ে ওখানে ইন্টারভেনশন করা হতো। ওই জায়গাটা একটা দৃশ্যমান ছিল, কিন্তু পরবর্তী থেকে ডেভেলপ করে এটাকে বন্দিশালা করা হয়েছে। আর আমি অল্প যখন আমি বুঝতে পারছি যে 2 দিন পার হয়ে গেছে, 3 দিন পার হয়ে গেছে, আমার মারা হয় নাই, যে প্রশ্ন করছে উত্তর মিলতেছে না, তখন মারার সম্ভাবনা আপাতত নাই। আমি কৌশলে এলাকাটা চিনে ফেলছি, জায়গাটা আমার পরিচিত ছিল। বলছি আমি বাথরুমের কমান্ডের উপরে দাঁড়ালে দেখা যায়। আর ওইখানকার একটা ছেলেকে আমি ব্ল্যাকমেল করে ফেলেছি, না এটা আয়নাগর, এটা কচুক্ষেতে না, এটা হলো গুলশান 2 সেফ হাউস। ও বলে না, বার্গেনিং করতে গিয়ে 1 লাখ পর্যন্ত যায়, 10,000 20,000। 1 লাখ হওয়ার পর সে বলে চ্যালেঞ্জ, এটা কচুক্ষেত। আমি এবার ঠিক আছে, ওইখানকার দায়িত্বে থাকে ওয়ারেন্ট অফিসার, সুপারিনটেন্ডেন্ট বলে, সুপারিনটেন্ডেন্টকে ডেকে আনো। তারপরে সুপারিনটেন্ডেন্ট ডেকে আনবো, হ্যাঁ তুমি যে বললে সত্য কথা বলে দিলা, আমি বলে দিব। এখন সে ভয় পেয়ে গেছে। ওখানে যারা ডিউটি করে সবাই সিভিলিয়ান এবং নট মোটিভেটেড। আমি তুমি চাকরির কোনো নথিপত্র আছে কার নাই, মানে এইভাবে তাদেরকে রাখা হয়তো বেশি বেতন দিয়ে সিভিলিয়ান ডিউটি করে। 4 জন করে একসাথে ডিউটি করে, দেখার 2টা ফ্লোর দেখার জন্য 2 জন ক্যামেরা ওই মনিটর দেখে, 1 জন রান্নার জন্য দেখে, 1 জন কমান্ডার থাকে। এবং ওইখান থেকে আপনি আশ্চর্য হবেন, প্রত্যেক কি বিভৎস জায়গা বলা যাবে না। ওই ছেলে তখন বলে ফেলছে। তারপর ব্রিগেডিয়ার আদমির সাথে আমার যোগাযোগ ছিল, উনি প্রশ্ন করতেন, লিখে দিতেন, আমি উত্তর দিতাম। আমি যত করতাম, ও আমাদের মেসেঞ্জার হিসেবে কাজ করতো। এভরিথিং ওয়াজ ক্লিয়ার, কোন দিকে কি না কি। এরপরও আমি বের হয়ে আসার পরে ওই এলাকায় গেছি, এই টাকাটা যদি চিনা ছিল কোনো সমস্যা আছে কিনা, ক্লিয়ার, কোনো মিথ্যা বলার অবকাশ নাই। ওনারা ওটাকে ভেঙে আবার ডেভেলপ করে যতলা করছেন। আমি কালকে কথা বলার বুঝলাম, বাট বন্দিশালা তো ঠিকই আছে। অনেক বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম আয়নাঘর থাকার দরকার আছে কিনা? পৃথিবীতে কোথাও তো দরকার নাই আইনের শাসনে, তো আয়নাঘর থাকার দরকার নাই। আমাকে যে প্রথমবার গুম করলো, কেন দরকার ছিল? চাকরিরত অবস্থা, ডাক দিলে আমি খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, আমি অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি ওনার সাথে কাজ করিনি। এটা তো হতে পারে না। আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, খুনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি, নিজের আইনে চলে। আর কিছু জিজ্ঞেস করবেন? আমরা দেখতে পেয়েছি যে গতকাল এবং আজকে দরকার ছিল চাকরিরত অবস্থা, ডাক দিলে আমি খুশি মনে আসতাম। গুম করে তো হ্যাডাম দেখানোর কোনো কারণ নাই। আপনি আইন মানেন না, আপনি নিজে জঙ্গি, আমি অন্যদের বলতেছেন জঙ্গি। আমি সারা জীবন জেএমবি দমন করলাম, জঙ্গি দমন করলাম, আমার বলেছে জঙ্গি, যেহেতু আমি ওনার সাথে কাজ করিনি। এটা তো হতে পারে না। আমাদের দেশের বড় জঙ্গল শেখ হাসিনা নিজে, খুনি হাসিনা নিজে জঙ্গি। আইন তাকে মানতে হবে, যে আইন মানে না সে জঙ্গি, নিজের আইনে চলে। আর কিছু জিজ্ঞেস করবেন? আমরা দেখতে পেয়েছি যে গতকাল এবং আজকে 2 জন আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। 2 জন না, আরো অনেক পাইছে হয়তো, বা আমরা জানি না। আরেকটু কথা আমি অ্যাড করতে চাই। কিছু পুলিশের অতি উৎসাহী সদস্যরা গতকাল আমাদের চোখের সামনে, যখন সরকারের পতন হয়ে গেছে, দুপুর 1টার সময়ও নির্বিচারে আপনার সাবমেশিন গান দিয়ে গুলি করেছে, 303 দিয়ে, এবং সেটার ফুটেজ আমাদের কাছে আছে। মানে এই ধরনের অতি উৎসাহী পুলিশ সদস্যের বিষয়ে আপনারা কথা বলেছেন কিনা? আমরা বলতেছি প্রতিটা বিচার, প্রতিটা হত্যাকাণ্ডের কমিশন করে বিচার করতে হবে। আমরা পরিষ্কার বলতে পারবো যে কোন এলাকায় পুলিশ ডিউটি করছে। র্যাব করুক বা 10 বছর আগে করুক, তার ড্রাইভার আছে, পুলিশের সিসি আছে, অটোমেটিক বের হয়ে যাবে। না বলা কিছু কারণ নেই। পুলিশের গুলি খরচ করলে হিসাব দিতে কি কয়টা খরচ করছে। পুলিশ যদি এই সময় গুলি করে থাকে, অত ভুয়া গুলি করে ভয় আতঙ্কে বাঁচার জন্য, এই জিনিসটা আবার যদি এইম করে থাকে, আমাদের পুলিশের মধ্যে অনেক শত হাজার ভুয়া পুলিশ আছে বাইরের, এরা তো এক জায়গায় আছে, টিম হিসাবে আছে, এদেরকে ব্যবহার করতে সরকার, যার জন্য ঘটনাটি করছে। আপনারা বলতেছিলেন যে আমি তো মানে আমাদের হিন্দু সমাজ বা অন্য সংখ্যালঘু আমাদের গর্ব, আমরা এদের গুছিয়ে রাখবো, কিন্তু ওদের ওই যে ধর্মের সুবিধা নিয়ে এই অসৎ লোকগুলি পুলিশগুলি কাজগুলি করে সবারই বিতর্কে ফেলে দিয়েছে। তারপরে মনে করি দেশটা আমাদের পুরানো দরকার নাই, এটা আমাদের
সবাই আমরা গোছায় থাকি, শান্তিতে থাকি। নতুন বাংলাদেশ, আমাদের নতুন বীরশ্রেষ্ঠ আমাদের আবু সাইদ ভাই, আমি গর্বিত, সেলুট টু হিম। ধন্যবাদ ভাই। আরেকটা একটু প্রশ্ন করতে পারি? আজকে আপনাদের দাবি ছিল যে আয়নাঘরে যারা রয়েছেন সকলকে মুক্তি দিতে হবে, জাস্ট এই কথাটা একটু বলে দিন। আয়নাঘর না শুধু ভাই, আয়নাঘরের একটা সিম্বলিক, ডিবির কাছে, এনএস এর কাছে, বিভিন্ন জায়গায় লোক গুম আছে, এমনকি ভারতেও আছে, থাকতে পারে। মানে এমপি সালাউদ্দিনকে নিয়ে গেছে, অন্য কাউকে নিয়ে যায় না আমরা জানি না। আমাদের ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে, ইলিয়াস আলী ভাই সম্বন্ধে পরিষ্কার করতে হবে, কোথায় সে কি হয়েছে, মানে বিচার করতে হবে। কিছু খারাপ কিছু হয়ে থাকে, যারা মারা গেছে বলতে হবে, যাতে অন্তত পরিবার জানে মারা গেছে, যারা ব্যাপার স্যাপার আছে, ধর্মীয় ব্যাপার স্যাপার আছে। সুতরাং সবাইকে ছাড়তে হবে, কোনো ওইসব আদে বাদে জিনিস চলবে না। আমি বলছি, পেতাত্তা সরকারের যারা আছে এরা কেউ থাকবে